প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমাদের রসায়ন বইয়ের ষষ্ঠ অধ্যায়, অর্থাৎ মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা। এই অধ্যায়টার তোমাদের বইয়ের যে বেসিক আছে সেটা নট ইনাফ, ঠিক আছে? তোমার ভালো একটা বেসিক ক্রিয়েট করার জন্য তোমার বইয়ের পাশাপাশি এক্সট্রা কিছু জিনিস তোমাকে অবশ্যই পড়তে হবে। এই জন্য তোমরা অবশ্যই বেসিক বুঝে এই অধ্যায়টা ভালো করে ক্লাস করবা, ঠিক আছে? তো আমরা দেখো এই অধ্যায়ের প্রথম যে টপিকটা আছে সেটার নাম হচ্ছে মূল। কাকে বলতেছি আমরা? মূল, ঠিক আছে? মৌল আমরা কাকে বলবো? তো আমি লিখে রাখছি, দেখো যে কোনো পদার্থের পারমাণবিক ভর, এটা কার ক্ষেত্রে? পরমাণুর ক্ষেত্রে। অথবা আণবিক ভর, যেমন ধরো আমরা অণুর ক্ষেত্রে এই আণবিক ভরকে যদি আমরা কি করি, গ্রাম এককে প্রকাশ করলে যেই পরিমাণ পাওয়া যায় তাকেই বলা হয় কি? মোল। কি বললাম? যে কোনো একটা পরমাণু, যেমন ধরো আমরা একটা বোঝাই যে নাইট্রোজেন একটা হচ্ছে কি পরমাণু, এই নাইট্রোজেন পরমাণুর পারমাণবিক ভর কত? 14, ঠিক আছে? আবার যদি আমি একটা অণুর ক্ষেত্রে বলি কার্বন ডাই অক্সাইড, এখানে আমরা লিখছি কার্বন ডাই অক্সাইড। কি লিখছি? কার্বন ডাই অক্সাইড। যে ক্ষেত্রে তার আণবিক ভর হচ্ছে কত? কার্বনের 12 যোগ অক্সিজেন 16 ইন্টু হচ্ছে কি 2, যোগ করলে আমরা সর্বশেষ পাচ্ছি 44। তাহলে এই যে পরমাণু ক্ষেত্রে পারমাণবিক ভর আর অণুর ক্ষেত্রে আণবিক ভর, যেগুলোকে জাস্ট আমরা কি করব? গ্রাম এককে প্রকাশ করব। কি এককে? গ্রাম। তাহলে এই সাইডে আমরা কি করে দিলাম? গ্রাম। হয়ে গেল আমাদের 1 মোল। এটাকে যদি আমরা গ্রাম করে হয়ে গেল 1 মোল কি নাইট্রোজেন, আর এখানে হলো 1 মোল কার্বন ডাই অক্সাইড। ওকে, তাহলে আমরা কি বললাম? কোনো পদার্থের পারমাণবিক ভর, যেটা পরমাণুর ক্ষেত্রে অথবা অণুর ক্ষেত্রে আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যেই পরিমাণ পাওয়া যায় তাকেই বলা হচ্ছে কি? মোল। যেমন আমরা এখানে উদাহরণ হিসেবে দিছি কার্বন ডাই অক্সাইড, যেখানে তার আণবিক ভর আমরা বের করলাম কত? 44 গ্রাম। 1 মোল নাইট্রোজেন, যেহেতু এটা পরমাণু তাহলে তার পারমাণবিক ভর হচ্ছে 14, সেখানে আমরা একটা জাস্ট খালি কি গ্রাম একক অ্যাড করব। আবার 2 মোল নাইট্রোজেন, আচ্ছা 2 মোল না, এটা 1 মোল হইল, এটা নাইট্রোজেন দেখো N2, তার মানে এটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস, এটা একটা অণু। তাহলে এখানে আমাদের কত হবে? 14 ইন্টু 2 গুণ করলে কত হবে? 28। এটাই হচ্ছে গ্রাম। অর্থাৎ 1 মোল নাইট্রোজেন পরমাণু বলতে 14 গ্রাম, আর 1 মোল নাইট্রোজেন অণু বলতে বোঝাচ্ছে 28 গ্রাম, ঠিক আছে? তোমরা এইভাবে যে কোনো পদার্থের পারমাণবিক ভর পরমাণুর ক্ষেত্রে, আণবিক ভর কার? অণুর ক্ষেত্রে, যেখানে জাস্ট খালি তার সাথে আমরা কি করে দিব? একটা জিনিস একক অ্যাড করবো, সেটা হচ্ছে কি? গ্রাম, ঠিক আছে? এখন আসি আমরা পরবর্তী যে টপিকটা, তার নাম হচ্ছে মোলার আয়তন। এখানে বানানটা ভুল হয়েছে, টাইপার আজকে বেশি ভুল করে ফেলছে। মোলার আয়তন, ঠিক আছে? মোলার আয়তন, ঠিক আছে? এখন মোলার আয়তন আমরা কাকে বলতেছি একটু ভালো করে বুঝবা। 1 মোল পরিমাণ গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে সেটাকেই বলা হচ্ছে কি? মোলার আয়তন। কি বললাম? 1 মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে বলা হচ্ছে ওই গ্যাসের মোলার আয়তন। ধরো আমি একটা কথা বললাম, যে কোনো একটা পদার্থ, আমি অক্সিজেনের কথা বললাম, অক্সিজেন এটা একটা গ্যাস, তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর কত? 32। তার সাথে আমরা কি করে দিব? গ্রাম অ্যাড করলাম, ঠিক আছে? এই যে 32 গ্রাম অক্সিজেন গ্যাসীয় অবস্থায়, অবশ্যই শব্দটা বলতে হবে কি? গ্যাসীয় অবস্থায়। এই গ্যাসীয় অবস্থায় অক্সিজেন যেই পরিমাণ আয়তন দখল করে তাকেই বলা হচ্ছে কি রে? মোলার আয়তন, ঠিক আছে? তাকে আমরা কি বলবো? মোলার আয়তন। মানে মোলার আয়তন নির্ণয়ের জন্য আমাদের দুইটা স্ট্যান্ডার্ড আছে, একটা হচ্ছে এসটিপি এবং একটা হচ্ছে কি? এসএটিপি। এসটিপির পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসার, যেখানে আমরা যদি চিন্তা করি এখানে তাপমাত্রা ধরা হয় 0 ডিগ্রি সেলসিয়াস। কি ধরা হয়? 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, এবং চাপ ধরা হয় কত? 1 এটিএম, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 এটিএম চাপে পৃথিবীর যে কোনো গ্যাসীয় পদার্থ কতটুকু আয়তন দখল করে? 22.4 লিটার। কতটুকু? 22.4 লিটার। আরেকটা আছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার, এসএটিপি, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। এক্ষেত্রে আমরা তাপমাত্রাটা একটু বাড়ানো ধরে, যাকে আমরা কক্ষ তাপমাত্রা বলি। কি বলি? কক্ষ তাপমাত্রা, অর্থাৎ রুম টেম্পারেচার। তখন তাপমাত্রা হয়ে যায় কত? 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন, এবং প্রেসার ধরি আমরা কত? 1 এটিএম। সেক্ষেত্রে মনে রাখবা যে তাপমাত্রা বাড়লে গ্যাসের আয়তন কি হয়? বৃদ্ধি পায়। সুতরাং বলতে পারি এক্ষেত্রে তার আয়তন বাড়বে। তো আগের বেলায় কত ছিল? 0 ডিগ্রি সেলসিয়াস, আয়তন ছিল 22.4 লিটার। আর এক্ষেত্রে আমাদের যেহেতু তাপমাত্রা বাড়ছে, আয়তনও বাড়ছে কত? 24.8 লিটার, ঠিক আছে? তা এই হলো আমাদের গ্যাসীয় মোলার আয়তন। তাহলে মোলার আয়তন কাকে বললাম? যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকেই বলতেছি আমরা মোলার আয়তন। এবার আমরা আসি নেক্সট টপিক, সেটা হচ্ছে মোল সংখ্যা। কি?
মোল সংখ্যা। এখন মোল সংখ্যার আমি এখানে 3টা সূত্র লিখছি। এই জিনিসটা বোঝার আগে আমাদের একটা মনে রাখবা যে এটা যে কোনো পদার্থের ক্ষেত্রে আমরা বলতে পারি যে মোল সংখ্যাটা হচ্ছে কি এরকম, মোল সংখ্যা। ধরো আমরা যেখানে কাজ করি, ঠিক আছে, ধরো আমরা এই জায়গায় একটা পাত্র নিছি, এই পাত্রের মধ্যে আমরা একটা পদার্থ নিছি HCl, ঠিক আছে, কত গ্রাম? 10 গ্রাম। তাহলে এই 10 গ্রাম HCl এর মোল সংখ্যা কত হবে, ঠিক আছে কিনা? তাহলে মাথায় রাখবা যে আমরা যখন মোল সংখ্যা নির্ণয় করব, যাকে আমরা n দ্বারা প্রকাশ করি, ঠিক আছে, তাহলে আমরা এখানে যদি আমরা গ্রাম এককে নিছি, তাহলে এখানে মনে রাখবো উপস্থিত পদার্থের ভর, উপস্থিত পদার্থের ভর ভাগ দিব ওই পদার্থের আণবিক ভর, কি ওই পদার্থের আণবিক ভর, ঠিক আছে। যখন আমরা ভর হিসেবে এটাকে হিসাব করব, তখন দেখো, তাহলে আমরা দেখো এখানে 10 গ্রাম আছে, আর ওই পদার্থ বলতে কি HCl আছে। HCl এর আণবিক ভর কত বলো তো? HCl এটার আণবিক ভর হচ্ছে কি আমাদের হাইড্রোজেনের 1 আর ক্লোরিনের কত 35.5, যোগ করলে কত হবে 36.5, অর্থাৎ এখানে 36.5, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা এটাকে সাংকেতিক আকারে যদি প্রকাশ করি, যেই পদার্থটা উপস্থিত আছে উপস্থিত পদার্থকে আমরা W দ্বারা প্রকাশ করি, আর আণবিক ভরকে আমরা M দ্বারা প্রকাশ করি। তাহলে সূত্রটা দাঁড়াইলো কি N = W/M, অর্থাৎ মূল সংখ্যা হচ্ছে ওই ওখানে যেখানে আমরা কাজ করতেছি সেখানে উপস্থিত পদার্থের ভর ভাগ হচ্ছে ওই পদার্থের আণবিক ভর। ক্লিয়ার? এখন আরেকটা আছে, এখন যদি এইটা ভরে না দিয়ে আমাদের কিসে দেওয়া থাকতো? আয়তন। কি দেওয়া থাকতো? আয়তন। ধরো উপস্থিত পদার্থের, তখন সংজ্ঞাটা যাবে উপস্থিত পদার্থের আয়তন আর ওই পদার্থের যে মোলার আয়তন, ঠিক আছে। কারণ আমরা কি আণবিক ভর বলতেই তো, আমরা আণবিক ভরকে যদি আমরা গ্রাম এককে প্রকাশ করি তাহলে তো 1 মোল হয়ে যায়, তাহলে আমরা কি পাচ্ছি? মোলার আয়তন। তাহলে এখানে আমরা একটা নতুন সূত্র পাইলাম, অর N = উপস্থিত পদার্থের আয়তন V, এবং নিচে পাচ্ছি ওই পদার্থের মোলার আয়তন কত? 22.4। তাহলে এটা একটা সূত্র, ঠিক আছে। আরেকটা যদি আমরা দেখি, এটা হচ্ছে অ্যাভোগাড্রো নামক একজন বিজ্ঞানীর কথা বলছে, অ্যাভোগাড্রো, ঠিক আছে, গ্রাডো। এই অ্যাভোগাড্রো নামক একজন বিজ্ঞানী, তার মতে যে একটা নির্দিষ্ট পরিমাণ পদার্থে একটা নির্দিষ্ট পরিমাণ কি থাকে? অণু পরমাণু থাকে, ঠিক আছে। যে সমান আয়তনের গ্যাসে সমান আয়তনের গ্যাসে সমান সংখ্যক কি থাকে? পদার্থের পরিমাণ থাকে, পদার্থের পরিমাণ থাকে, ঠিক আছে। যেখানে তিনি একটা কথা বলছে যে 1 মোল পদার্থে অণুর সংখ্যা হবে কত? আমাদের 6.02 × 10⁻23, ঠিক আছে, এত টি। যে এই নাম্বারটাকে বলে নাম্বার অফ অ্যাভোগাড্রো, ঠিক আছে। এটাকে কি বলা হয়? নাম্বার অফ অ্যাভোগাড্রো। এইটা যদি আমি আরো বিস্তারিত বলি, দেখো আমরা বলতে পারি 1 মোল অণুতে অণুর সংখ্যা কত? অণুর সংখ্যা 6.02 × 10⁻23 এতটি। 1 মোল পরমাণুতে পরমাণুর সংখ্যা হবে কত? 6.02 × 10⁻23। আর 1 মোল আধানে আধান সংখ্যা কত হবে? আধান সংখ্যা সেক্ষেত্রে হবে কত? 6.02 × 10⁻23, ঠিক আছে। তাহলে এইটাই হলো আমাদের অ্যাভোগাড্রোর একটা মতবাদ, ঠিক আছে, যে এক সমান সংখ্যক আয়তনের গ্যাসে সমান সংখ্যক পদার্থ থাকে, ঠিক আছে।
এখন এখানে যদি আমরা এই সূত্রটাকে প্রমাণ করি যে এটা দিয়েও ব্যাখ্যা করা যায় যে নাম্বার অফ অর্থাৎ কোন একটা পদার্থে উপস্থিত পরমাণু অণুর সংখ্যা ভাগ হচ্ছে কি অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা কি পাবো এন বা মোল সংখ্যা পাবো। ওকে, পরবর্তী টপিকটা যাওয়ার আগে আমরা কিছু ম্যাথ করব, কিছু কি করব ম্যাথ করব। ঠিক আছে, একটা জিনিস দেখি আমরা সর্বশেষ কি পাইলাম বলো, 1 মোল ইকুয়াল টু গ্রাম গ্রাম আণবিক ভর বা গ্রাম পারমাণবিক ভর, গ্রাম পারমাণবিক ভর ইকুয়াল টু 1 মোল সমান কত আয়তন 22.4। যদি আমরা কোনো কিছু না লেখা থাকে এসটিপি নাকি এসএটিপি তোমরা আদর্শটা ধরে নিও, সেটা হচ্ছে কি 22.4 লিটার গ্যাসের ভর ইকুয়াল টু হবে কত 6.02 ইন্টু 10⁻23 টি অণুর ভর। ঠিক আছে, এইটা একটা আমরা সর্বশেষ একটা কি পাই সূত্র বানাইতে পারি। ঠিক আছে, সর্বশেষ একটা সূত্র আমরা এটাকে লিখে রাখতে পারি। ওকে, এটা একটু তোমরা মাথায় রাখবা। এখান থেকে অনেক এমসিকিউ প্লাস কিছু কিছু ছোটখাটো ম্যাথ দিতে পারে। ঠিক আছে, যে ধরো 1 মোল একটি কার্বন ডাই অক্সাইড অণুর ভর কত, অণুর ভর কত, এরকম একটা প্রশ্ন দিল, ধরো এরকম একটা প্রশ্ন দিল, তা তুমি কিভাবে করবা? তা আমরা এই যে সূত্রটা তো লিখে রাখছি যে 1 মোল ইকুয়াল টু গ্রাম আণবিক ভর ইকুয়াল টু 22.4 লিটার ইকুয়াল টু 6.02 এতটি অণুর ভর। ঠিক আছে, তাহলে বলো তো আমরা প্রথমে কি করব কার্বন ডাই অক্সাইডের মূল ভর আণবিক ভর বের করব। তাহলে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর হচ্ছে কার্বন 12 যোগ অক্সিজেন কত আছে 16 ইন্টু 2, সব মিলায় যোগ করলে কত হয় 44 গ্রাম। ঠিক আছে, তাহলে এই 44 গ্রাম সমান কি রে 1 মোল বলা যায়। ওকে, আর আমরা জানি 1 মোল পরিমাণ পদার্থে অণু থাকে কয়টা এতটি, আমরা বলতে পারি উল্টা হবে এতটি অণুর ভর সমান কত 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আমার উত্তর চাইছে কি একটি, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে 6.02 ইন্টু 10⁻23 টি অণুর ভর ইকুয়াল টু হইল 44 গ্রাম। অতএব একটি অণুর ভর কত হবে, একটি অণুর ভর কত হবে 44 বাই 6.02 ইন্টু 10⁻23 বলা যায়। তাহলে আমরা যদি এটাকে একটু ভালো করে ম্যাথ করি 44 ভাগ 6.02 ইন্টু 10⁻23 কত আসছে অ্যান্সার কত 7.30 ইন্টু 10⁻23 একক হবে গ্রাম। পারবা? আরো ধর একটা ম্যাথ আমি এইভাবে দেই যে ধরো 10 গ্রাম সালফিউরিক অ্যাসিড এর আয়তন কত, আয়তন কত, এটা একটা প্রশ্ন আসতে পারে। এখন আমাকে বলছে দেখো সম্পর্ক কার সাথে, আমার গ্রামের সাথে সম্পর্ক দিছে কি আয়তনের। তাহলে আমরা ওই সেম আগে আমরা সালফিউরিক অ্যাসিডের কি করব ভর বের করব। দেখো সালফিউরিক অ্যাসিডের আমরা কি করব সালফিউরিক অ্যাসিড, তাহলে সালফিউরিক অ্যাসিড ইকুয়াল টু দেখো হাইড্রোজেনের কত 1 ইন্টু কত আছে 2 প্লাস সালফারের ভর হচ্ছে 32 ইন্টু 1 আর অক্সিজেনের কত প্লাস 16 ইন্টু 4। তাহলে আমাদের এখানে 2 প্লাস 32 প্লাস 64 যোগ করলে কত হয় 98 গ্রাম। এটা সমান কি রে 1 মোল। ঠিক আছে, আর আমরা যেহেতু বলছি যদি কোনো ম্যাথে কোনো একক মানে এসটিপি নাকি এসএটিপি উল্লেখ করে দেয় তাহলে তোমরা অবশ্যই এসটিপি তে করবা। তাহলে বলো 1 মোল তথা 98 গ্রাম H2SO4 এর আয়তন কত। ঠিক আছে, আয়তন কত, আয়তন হচ্ছে আমাদের 22.4 লিটার।
অতএব কত চাইছে 10 গ্রাম, অতএব 1 গ্রাম H2SO4 এর আয়তন কত হবে 22.4 বাই হচ্ছে 98, অতএব 10 গ্রাম H2SO4 এর আয়তন কত হবে 22.4 ইন্টু হচ্ছে 10, নিচে হচ্ছে 98। আমরা যদি ক্যালকুলেটর চাপি কত হচ্ছে 22.4 ইন্টু 10 ভাগ 98 আসছে আমাদের কত 2.28 লিটার। তাহলে 10 গ্রাম সালফারিক অ্যাসিডের আয়তন হবে কি 2.28 লিটার। এরকম করে অনেক 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 ম্যাথ দেয়, ঠিক আছে, অনেক অনেক ম্যাথ দিতে পারে তোমাকে। যেমন ধরো আমি আরেকটা ম্যাথ দেখাই তোমাকে। ধরো আমি বললাম যে 11.2 লিটার নাইট্রোজেন গ্যাসের অণুর সংখ্যা কত, অণুর সংখ্যা কত, ঠিক আছে, এটা একটা প্রশ্ন। আর একটা আমরা প্রশ্ন দিলাম, ধরো 11.2 লিটার গ্যাসের অণুর সংখ্যা কত। তাহলে সেম যেটাই করুক না কেন তোমার কাছে এই যে আমি একটা দিছি, এই চারটা তুমি একসাথে লিখে রাখবা, যার সাথে যার সম্পর্ক বলছে লিটার, এই যে আয়তনের সাথে সম্পর্ক নির্ণয় করতে বলছে এবার আমার কার অণুর সংখ্যা, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এখানে প্রথমে আমরা দেখব যে 1 মোল নাইট্রোজেন ইকুয়াল টু আমাদের কত 28 গ্রাম, ঠিক আছে, যার আয়তন কত 22.4 লিটার। আর এই 1 মোল গ্যাসে তার অণুর সংখ্যা কত 6.02 ইন্টু 10⁻23t। আমরা বলতে পারি যে যেহেতু 1 মোল 22.4 লিটার নাইট্রোজেন গ্যাসে অণুর সংখ্যা কত 6.02 ইন্টু 10⁻23, অতএব 1 লিটার, এখানে অণুর সংখ্যা কত হবে 6.02 ইন্টু 10⁻23 বাই কত হবে 22.4। অতএব আমার প্রশ্নে চাইছে কত 11.2 লিটার নাইট্রোজেন গ্যাসে অণুর সংখ্যা দাঁড়ালো কত 6.02 ইন্টু 10⁻23 ইন্টু 11.2 আর নিচে হচ্ছে কত 22.4। তাহলে কত হইল, এখানে হবে 3.01 ইন্টু 10⁻23, ঠিক আছে, এতটি। তাহলে এই যে জিনিসটা আমরা বললাম, এই অংশটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা এখানে অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা, হ্যাঁ, প্লাস আমরা হচ্ছে কি কত আয়তন, কত পারমাণবিক ভর সব নির্ণয় করতে পারবে। আমি এখন একটা জটিল ম্যাথ দেই, সেটা একটু দেখো। একটু আমি জটিল ম্যাথ দিলাম। ধরো তোমাকে বললাম যে 10 গ্রাম কার্বন ডাই অক্সাইড এ অক্সিজেনের পরমাণুর সংখ্যা কত, অক্সিজেনের পরমাণুর সংখ্যা কত। এবার কিন্তু প্রশ্নটা একটু ভালো করে তুমি লক্ষ্য করো, এবার কিন্তু বলি নাই যে পরমাণুর সংখ্যা, এবার আমি বলছি কি অণুর সংখ্যা। এবার কিন্তু আমি পরমাণুর সংখ্যা বলি নাই, এবার কিন্তু অণুর সংখ্যা বলি না, আমি কিসের সংখ্যা নির্ণয় করতে বলছি, পরমাণুর সংখ্যা। কার, শুধুমাত্র অক্সিজেনের। তাহলে আমার এখানে দেওয়া আছে কি কার্বন ডাই অক্সাইড, কিন্তু আমার চাইছে শুধুমাত্র কার, অক্সিজেনের পরমাণুর সংখ্যা। তো এরকম ম্যাথ থাকলে তুমি একটা জিনিস খালি মাথায় রাখবা। তুমি দেখো এখানে যদি আমি 1 অণু কার্বন ডাই অক্সাইড চিন্তা করি, 1 অণু কার্বন ডাই অক্সাইড, এখানে যদি আমি দেখি কার্বনের পরমাণু কয়টা আছে, পরমাণু আছে একটা, আর অক্সিজেন এর পরমাণু আছে কয়টা, 2টা। তাইলে একটা কার্বন ডাই অক্সাইডে অক্সিজেন থাকে 2টা পরমাণু। তাহলে আমার আগে যদি আমি এটা বের করি 10 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কয়টা অণু থাকে সেটা যদি আমি নির্ণয় করতে পারি, তাহলে আমি অক্সিজেনের পরমাণু কিন্তু ওইটাকে 2 দ্বারা গুণ করলে আমি কি পরমাণুর সংখ্যা পেয়ে যাব। কথা কি ক্লিয়ার?
তাহলে কি বললাম, প্রথমে আমাদের কি করতে হবে, 10 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে অণু কয়টা থাকে, কি থাকে, অণু বের করব। আর একটা অণু কার্বন ডাইঅক্সাইডে অক্সিজেন থাকে 2টা, অথবা এখানে যেটা পাবো তাকে 2 দ্বারা গুণ করলে আমরা কি পাবো, অক্সিজেনের পরমাণুর সংখ্যা পেয়ে যাবো। যেমন আমরা এখন ম্যাথ করি, প্রথমে আমরা কি বলবো, 1 মোল কার্বন ডাইঅক্সাইড ইকুয়াল টু কত হবে, আমাদের 44 গ্রাম, ইকুয়াল টু এখানে কয়টা পরমাণু থাকে, 6.02 ইন্টু 10⁻23। তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে অণুর সংখ্যা কয়টা, 6.02 ইন্টু 10⁻23t। অতএব 1, অতএব কত, 10। আমি ডিরেক্ট করে ফেলতেছি, ঠিক আছে। 6.02 ইন্টু 10⁻23 ইন্টু হবে 10, আর নিচে যাবে কত, 44, ঠিক আছে। তাহলে 6.02 ইন্টু 10⁻23 ইন্টু 10 ভাগ যাবে আমাদের কত, 44, আসছে হচ্ছে কত, 1.36 ইন্টু 10⁻23t। এটা হচ্ছে অণুর সংখ্যা, কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা। তাহলে আমরা এইটা একটু প্রমাণ করলাম যে, এখানে প্রমাণ করছি 1 অণু কার্বন ডাইঅক্সাইডে অক্সিজেন থাকে 2টা পরমাণু। তাহলে কি লিখলাম, 1 অণু কার্বন ডাইঅক্সাইড এ অক্সিজেনের পরমাণু থাকে কয়টা, পরমাণু থাকে 2টি। অতএব কত, 1.36 ইন্টু 10⁻23t। এখানে কি করব, 2 ইন্টু 1.36 ইন্টু 10⁻23। এটাকে আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে 2.73 ইন্টু 10⁻23t পরমাণু, ঠিক আছে। আনসার আমাদের শেষ। তাহলে আমাদের একটা টপিক মোটামুটি পড়া শেষ। সেটা হচ্ছে কি, মোল সংখ্যা, তারপরে হচ্ছে মোলার আয়তন, এগুলো রিলেটেড যে ম্যাথ সবগুলো আমরা করে ফেলছি। এখন আমরা আসবে একটা নতুন টপিক, নাম তার হচ্ছে মোলারিটি বা ঘনমাত্রা। যদিও তোমাদের বই এইভাবে আলাদা করে লেখা নাই, তোমাদের বইয়ে ডিরেক্ট লেখা আছে মোলার আয়তন, ঠিক আছে কিনা। তো কেমিস্ট্রি বই পড়ার ক্ষেত্রে তুমি বই যদি লাইন বাই লাইন রিডিং পড়ো তাহলে তুমি কিচ্ছু বুঝবা না। এই জন্য তোমাদের বেসিক বুঝবা, তারপরে তুমি ধুমাধাম সৃজনশীল সলভ করবা, এমসিকিউ সলভ করবা। যদি পারো তাহলে বুঝবা যে আমি ভালো টিচার, আমি তোমাকে ভালো পড়াইছি। আর এভাবে পড়ার পরে যদি মনে করো তুমি বোর্ড কোশ্চিন সলভ করতে পারতেছো না, বা আচ্ছা ধরো মানে পারতেছো না, বড় বিষয় না, কমন পাচ্ছ না, যে এই টপিকগুলো থেকে সৃজনশীল আসছে নাই বা এমসিকিউ, তাহলে বুঝবে আমি খারাপ পড়াই। আর যদি না পারো সেক্ষেত্রে তোমার সমস্যা আছে, তুমি ভালো করে বুঝো না, ঠিক আছে। এখন আসি আমরা মোলারিটি বা ঘনমাত্রা। এটা একটা একদম নিউ টপিক, যেটা তোমাদের বইয়ে ভালো করে নাই। তো মোলারিটি বা ঘনমাত্রা জিনিসটা বলতে আমি বেসিক কথাই যদি বলি, ধরো আমার কাছে এখানে একটা কি আছে, পানি আছে। আমার এখানে নির্দিষ্ট পরিমাণ পানিতে যদি আমি লবণ হোক বা চিনি কি করি, দ্রবীভূত করি, তাহলে লবণ অথবা চিনি দ্রবীভূত করলে আমি কতটুকু দ্রবীভূত করছি সেটাই আছে তার কি ঘনমাত্রা। আমি যদি 1 চামচ দিই তার ঘনমাত্রা যত থাকবে, আমি যদি 3 চামচ দিই তার ঘনমাত্রা অবশ্যই কি হবে, বেশি হবে। তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ তরলে যত গ্রাম যতটুকু পদার্থ দ্রবীভূত থাকে তাকেই বলা হচ্ছে তার মোলারিটি। কিন্তু মোলারিটির আমরা একটা আধুনিক সংজ্ঞা দিব, যেটা হচ্ছে কি, নির্দিষ্ট তাপমাত্রায় অবশ্যই নির্দিষ্ট পরিমাণ দ্রবণের কথা বলছি না। তাহলে 1 লিটার দ্রবণে যতটুকু পদার্থ না বলে আমরা পদার্থের পরিমাণটা কোন এককে হিসাব করব, মোল এককে হিসাব করব, ঠিক আছে। যত মোল দ্রবীভূত থাকে তাকেই বলা হচ্ছে কি, মোলারিটি। ধরো এখানে একটা পাত্র আছে কিন্তু পাত্রী নাই, কি আছে, পাত্র আছে কিন্তু পাত্রী নাই। এই পাত্রের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ কি আছে, দ্রবণ আছে। ধরো আমি ধরে নিলাম ভি লিটার দ্রবণ আছে। কত লিটার, ভি লিটার দ্রবণ আছে। এখন এই ভি লিটার দ্রবণের মধ্যে আমাদের, ধরো আমি একটা চামচ দিয়ে এখানে কি করছি, পদার্থ ঢালছি। এখানে চামচ দিয়ে আমি কিছু পদার্থ ঢালছি, এখানে আমাদের কিছু পদার্থ দ্রবীভূত আছে, ঠিক আছে। এবং বলেই ফেলছি পদার্থের পরিমাণটা আমরা কোন এককে নিব, মোল। তাহলে ধরো এখানে n মোল পদার্থ দ্রবীভূত আছে, ঠিক আছে। তাহলে বলো তো, আমরা বলছি তাপমাত্রা অবশ্যই কি রাখতে হবে, ফিক্সড রাখতে হবে। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে তাকেই বলা হচ্ছে মোলারিটি। তাহলে আমরা বলতে পারি
যে ভি লিটার দ্রবণে দ্রবীভূত আছে এন মোল। ঠিক আছে, দ্রবীভূত আছে কতটুকু? এন মোল। ওকে, তাহলে আমি যদি বলি আমাদের সংজ্ঞা অনুযায়ী কত আছে? 1 লিটার। তাহলে 1 লিটার দ্রবণে দ্রবীভূত আছে কি রে? এন বাই ভি। এত মোল দ্রব্য দ্রবীভূত আছে না? আর এইটাকেই বলতেছি আমরা ঘনমাত্রা বা মোলারিটি। মোলারিটিকে এস অথবা এম অথবা সি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে এস ইকুয়াল টু হলো এন বাই ভি। বলো তো আমাদের এই মোলারিটির একক কি হবে? আমরা আলাদা করে একক বের করি। তাহলে বলো এস ইকুয়াল টু যদি এন বাই ভি হয়, যেখানে এন আমরা কোন এককে নিছি? মোল। আর আমাদের দ্রবণটা কোন এককে নিছি? আয়তনটা নিছি এল। কোন এককে? এল বা লিটার এককে। তাহলে আমাদের এখানে একক হচ্ছে মোল পার লিটার, যাকে সংক্ষেপে আমরা বলি মোলার, বড় হাতের এম। ঠিক আছে, এটাকে কি বলি? মোলার। এখন একটা ইন্টারেস্টিং বিষয় বলি। ঠিক আছে, আমরা কি বলছি যে এস ইকুয়াল টু এন বাই ভি। ঠিক আছে, এস ইকুয়াল টু এন বাই ভি, অর্থাৎ মোল 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 বাই হচ্ছে কি আয়তন, দ্রবণের আয়তন। ঠিক আছে, এখন আমরা একটু আগেই পড়ছি এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম। মোল সংখ্যা হচ্ছে কি, এখানে যেই পদার্থটা দ্রবীভূত আছে ওই পদার্থটার উপস্থিত পদার্থের ভর এবং ওই পদার্থের আণবিক ভর। তাহলে আমরা লিখতে পারি এস ইকুয়াল টু এন এর জায়গায় আমরা বসাবো ডাব্লিউ বাই এম, আর ভি তো নিচে আছেই। ঠিক আছে, কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় বলি, এখানে ভিটা আছে লিটার এককে। কোন এককে? লিটার। এখন আমি যদি একটা জিনিস দেখাই, আমার এই জায়গায় যে ডাব্লিউ আছে এবং এম, এগুলো মূলত গ্রাম এককে প্রকাশ করা হয়। ডাব্লিউ এবং এম কে আমরা কি একক করা? ডাব্লিউ হচ্ছে এম এক গ্রাম এককে, অর্থাৎ আমরা এখানে ডাব্লিউ মানে পদার্থের উপস্থিত পদার্থের ভর অথবা আণবিক ভর, এগুলো গ্রাম এককে আঁকি। কিন্তু এখানে ভিটা আছে আমার কি লিটারে না। তাহলে গ্রাম আর লিটার কিন্তু কি সমপর্যায়ের একক না। সমপর্যায়ের একক না হওয়ার কারণে আমরা জানি কি 1000 গ্রাম সমান 1 লিটার বা 1000 মিলিলিটার বলতে পারি। তাহলে গ্রাম আর মিলিলিটার হচ্ছে কি সমপর্যায়ের একক। এই জন্য আমরা এই লিটারটাকে এখানে আমরা কি করব? লিটারটাকে এই জায়গায় যে লিটার এককটা আছে এই লিটারটাকে আমরা মিলিলিটার এককে কনভার্ট করব। তাহলে 1 লিটারকে মিলিলিটারে কনভার্ট করলে 1000 দ্বারা গুণ করতে হবে না। তাহলে আমাদের সর্বশেষ সূত্র বললো এস ইকুয়াল টু ডাব্লিউ বাই এম ভি, আর এখানে লিটারটাকে মিলিলিটার করার জন্য আমরা 1000 দ্বারা গুণ করলাম। তাহলে এইটাই হলো আমাদের একটা সূত্র, মোলারিটি নির্ণয়ের সূত্র। মোলারিটি নির্ণয়ের সূত্র কি দাঁড়াইলো? এস ইকুয়াল টু ডাব্লিউ বাই এম ভি ইন্টু 1000। ঠিক আছে, এস ইকুয়াল টু ডাব্লিউ বাই এম ভি ইন্টু 1000। তাহলে আমরা এখান থেকে আরেকটা জিনিস কনভার্ট করতে পারি। এই যে ডাব্লুর পরিমাণ যদি আমি নির্ণয় করতে যাই, করা যাবে কি না? আমরা এখান থেকে জাস্ট এদিকে কনভার্ট করতেছি যে ডাব্লু ইন্টু 1000 ইকুয়াল টু কিন্তু আর গুণ করলে এস এম ভি, অর্থাৎ ডাব্লু ইকুয়াল টু হচ্ছে কি এস এম ভি বাই হচ্ছে কি 1000। তাহলে এখান থেকে আমরা একটা জায়গা থেকে দুইটা সূত্র কনভার্ট করলাম। ঠিক আছে, কয়টা সূত্র কনভার্ট করলাম? দুইটা। এক, এস ইকুয়াল টু ডাব্লু বাই এম ভি ইন্টু 1000, আর ডাব্লু ইকুয়াল টু এস এম ভি। আমরা এই যে দেখো এখানে একটা সূত্র লিখে রাখছি আগেই। এই সূত্রগুলো জাস্ট আমি তোমাকে কি করলাম? প্রতিপাদন করি। তুমি যদি এই সূত্রগুলো ভালো করে বুঝো, এখান থেকে কোটি কোটি হাজার হাজার কি আছে ম্যাথ আছে, একদম তুই মানে কি করে ফেলতে পারবা সব ম্যাথ ঢিসকিয়াই। ঠিক আছে, তাহলে আমরা একটু পরিচয় পর্বে চলে যাই। যে মোলারিটির সূত্র কি পাইলাম? এস ইকুয়াল টু ডাব্লু বাই এম ভি ইন্টু 1000। তাহলে এখানে একটু পরিচয় পর্বটা আসি। ধরো এখানে এস কি? দ্রবণের ঘন মাত্রা বা মোলারিটি। ঠিক আছে, তারপরে আমাদের ডাব্লু হচ্ছে কি? দ্রবণে উপস্থিত পদার্থের ভর। উপস্থিত
পদার্থের ভর, ঠিক আছে। এম হচ্ছে কি ওই পদার্থের, ওই দ্রবণে যেই পদার্থটা আছে ওই পদার্থের আণবিক ভর, আণবিক ভর। আর ভি হচ্ছে কি দ্রবণের আয়তন, ঠিক আছে, দ্রবণের আয়তন। এই হলো আমাদের পরিচয় পর্ব। তাহলে আরেকটা সূত্র কি, ডাব্লিউ ইকুয়াল টু এস এম ভি, এখানে গুণ করলাম, আর 1000টা যেহেতু ডাব্লিউর সাথে গুণ আছে এটা এখানে গিয়ে ভাগ হয়ে গেল 1000। ক্লিয়ার? তাহলে এই দুইটা সূত্র দিয়ে আমরা হাজার হাজার কোটি কোটি ম্যাথ করতে পারবো, ঠিক আছে। যেমন ধরো আমি তোমাকে একটা ম্যাথ দেখাই। ধরো এই যে তোমাদের এই যে যশোর বোর্ড 2023-এ একটা প্রশ্ন আসছে, যশোর বোর্ড 2023-এ একটা প্রশ্ন আসছে যে এ পাত্র, এটা বি পাত্র, এখানে বি পাত্রের মধ্যে আমাদের 75 গ্রাম কি 75 গ্রাম H2SO4 আছে, যার আয়তন হচ্ছে কত 100 মিলিলিটার, ঠিক আছে। বলছে যে বি পাত্রের দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো। আমরা এটা উদ্দীপক আছে, ঘন নাম্বারের জন্য এইটা একটু দরকারি পড়বে, বাট আমি জাস্ট খালি তোমাকে কি এই জায়গার অংশটা যেটা আছে পড়াইলাম, এটুক থেকে তুমি বললো ঘনমাত্রা নির্ণয় করো। তাহলে আমরা কি জানি, সূত্র ইকুয়াল টু এস ইকুয়াল টু ডাব্লিউ বাই এম ভি ইন্টু 1000। তোমাকে জাস্ট জানতে হবে এখানে কত আছে বলো, ডাব্লুর মান কত দেওয়া আছে 75 গ্রাম, 75 গ্রাম। বলো এম সালফিউরিক অ্যাসিড বলছে না, এই সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর, আণবিক ভর তাহলে কত হবে 98 গ্রাম। তোমরা যদি ডিরেক্ট করতে না পারো তোমরা বের করবা, হ্যাঁ বের করবা যে হাইড্রোজেনের 1 ইন্টু 2 প্লাস সালফারের 32 প্লাস অক্সিজেন 16 ইন্টু 4, সবগুলো কত হলো 98 গ্রাম, ঠিক আছে। ভি বলো দ্রবণের আয়তন কত আছে 100 মিলিলিটার, ঠিক আছে। তাহলে আমার বের করতে হবে কি এস এর মান, তাহলে আমার সবগুলোর মান দেওয়া আছে, তাহলে এস ইকুয়াল টু ডাব্লুর জায়গায় বসাবো 75, এম এর জায়গায় বসাবো 98, আর ভি এর জায়গায় বসাবো 100, আর এখানে সূত্রের কত 1000 আমরা গুণ দিব, ঠিক আছে। তাহলে কি হইল 75 ইন্টু 1000 ভাগ দিব 98 ইন্টু 100, কত আসছে 7.65 এত মোলার, বা এটাকে লিখতে পারো 7.65 মোল পার লিটার, যেটাই লিখো কোনো সমস্যা নাই, ঠিক আছে। এইরকম ধরো এখানে একটা প্রশ্ন আছে যেখানে দুইটা উদ্দীপক আছে, এখানে এ আর এখানে বি একটা আলাদা উদ্দীপক, তাহলে আমার এটা দরকার নেই, আমার এ পাত্রের দ্রবণের মোলারিটি নির্ণয় করতে বলছে। তাহলে দেখো এ পাত্রের মধ্যে আছে সোডিয়াম সালফেট, কি আছে সোডিয়াম সালফেট, এবং এটার পরিমাণ 100 মিলিলিটার, আর কতটুকু আছে 2.48 গ্রাম। তাহলে আমার মোলারিটি নির্ণয় সূত্র এস ইকুয়াল টু ডাব্লিউ বাই এম ভি ইন্টু কত 1000। তাহলে দেখো এখানে আমার ডাব্লু দেওয়া আছে কত 2.84 গ্রাম, এম দেওয়া আছে সোডিয়াম সালফেট, সোডিয়ামের ভর হচ্ছে 23 ইন্টু 2 প্লাস সালফারের হচ্ছে 32 প্লাস অক্সিজেন 16 ইন্টু 4, সবগুলো যদি আমি যোগ করি কত আসে 46 প্লাস 32 প্লাস 64, হ্যাঁ 142, আণবিক ভর বললাম 142, আর দ্রবণের আয়তন দেওয়া আছে কত, আয়তন দেওয়া আছে 100 মিলিলিটার। তাহলে আমরা এই মানগুলো যেহেতু ধরতে পারছি বসায় দিব সুন্দর করে, এস ইকুয়াল টু ডাব্লুর জায়গা বসাবো 2.84 ইন্টু সূত্রের 1000, আর নিচে হচ্ছে কত এম এর মান হচ্ছে আমাদের কত 142 প্লাস 42 ইন্টু আমাদের ভি এর মান হচ্ছে কত 100, তাহলে হচ্ছে 2.84 ইন্টু 1000 ভাগ 142 ইন্টু 100, কত আসছে 0.2 মোল পার লিটার বা 0.2 মোলার। পারবা?
তাহলে এই হচ্ছে আমাদের কি মোলারিটি নির্ণয়ের সূত্র। এবং এখান থেকে আরো অনেক প্রশ্ন আসতে পারে, এই যে ঘন, এইটা আর এটা সিলেট বোর্ড 2023-এ আসছে, এই পাত্রের যৌগের ঘনমাত্রা নির্ণয় করো, সেম টু সেম। দেখো উদ্দীপকের অ্যাসিড দ্রবণটি, দেখো এখানে HCl আছে অ্যাসিড আর এটা যে ক্ষার, এর মোলারিটি নির্ণয় করো, আশা করি পারবা। এখন এখানে একটা দেখো বলছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি 0.25 মোলার 250 মিলিলিটার সোডিয়াম কার্বনেট এর একটা দ্রবণ প্রস্তুত করতে বলছে। তাহলে তোমাকে এমন একটা দ্রবণ প্রস্তুত করতে বলছে যেখানে কি থাকবে, সোডিয়াম কার্বনেট, তার আয়তন হইতে হবে কত, 250 মিলিলিটার, এবং তার ঘনমাত্রা হইতে হবে কি 0.25 মোলার। তাহলে এই যে তুমি দ্রবণটা প্রস্তুত করো, তোমাকে কি করতে হবে, তাহলে আমরা কি করব, যেখানে আমার বলছে যে এমন একটা পাত্র নিব যেখানে পাত্র থাকবে কিন্তু পাত্রী থাকবে না, এখানে অবশ্যই আমি দ্রবণ নিব হচ্ছে কতটুকু, 250 মিলিলিটার। অবশ্যই তার ঘনমাত্রা, এই দ্রবণের ঘনমাত্রা অর্থাৎ এস হইতে হবে কত, 0.25 মোলার। হ্যাঁ, তাহলে এই ঘনমাত্রা করতে গেলে আমাকে আগে জানতে হবে এখানে কতটুকু সোডিয়াম কার্বনেট মিশাবো, কতটুকু, তাহলে এখানে আমাকে বের করতে হবে ডাব্লুর পরিমাণ, যে কতটুকু আমি সোডিয়াম কার্বনেট মিশাইলে তার ঘনমাত্রা এতটুকু হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে বের করবো আসলে ডাব্লুর মান। তাহলে ডাব্লুর মান যখন আমরা বের করবো তখন হচ্ছে কি হবে, এরকম ডাব্লু ইকুয়াল টু SMV বাই হচ্ছে কত, 1000। সূত্র আমাদের একদম ঠোঁটের মাথায় থাকতে হবে। ঠিক আছে, তাহলে বলো এখানে আমাদের S এর মান কত দেওয়া আছে, 0.25, M যেহেতু এটা কি সোডিয়াম কার্বনেট, তাহলে সোডিয়ামের কত 23 × 2 প্লাস কার্বনের হচ্ছে 12 প্লাস 16 × 3, সবগুলোই যোগ করলে কত আসে, 46 প্লাস 12 প্লাস 48, 106। আর দ্রবণের পরিমাণ দেওয়া আছে কত, 250 মিলিলিটার। তাহলে আমরা এই মানগুলো এখানে বসাই দিব। এস এর জায়গায় বসাবো 0.25, VM এর জায়গায় বসাবো 106 ইন্টু ভি এর জায়গায় 250, আর সূত্রের কত থাকবে 1000। তাহলে আমরা কি পাইলাম, কিভাবে বলো, তাহলে আমরা 0.25 ইন্টু 106 ইন্টু 250 ভাগ দিব কত দিয়ে, 1000, কত 6.625 গ্রাম। অর্থাৎ এইভাবে লিখবা যে যদি আমরা 250 মিলিলিটার একটা দ্রবণের মধ্যে কত 6.625 গ্রাম সোডিয়াম কার্বনেট মিক্স করি, তাহলে ওই দ্রবণের ঘনমাত্রা হবে কতটুকু, 0.25। কথা রাখতে পারছি 0. অর্থাৎ যখন দ্রবণ প্রস্তুত করতে বলে তোমরা অবশ্যই এখানে কি বের করবা, ডাব্লু নির্ণয় করবা। ওকে, বুঝতে পারছি। সেম দেখো এখানে একটা দিছে, আমরা একটু পরে আসতেছি। এই ম্যাথটা করার আগে আমাদের আরেকটা টপিক পড়তে হবে। তো আমরা এখানে একটা নতুন টপিক পড়ব, ঠিক আছে, যেটা তোমাদের বইয়ে নাই, থাকলেও কিঞ্চিত এইটুকু। আর এখন আমরা আলোচনা করব এতটুকু, ঠিক আছে। সো একটু দেখো, এটা টপিকটার নাম হচ্ছে প্রমাণ দ্রবণ। প্রমাণ দ্রবণ কাকে বলে, মনে রাখবা, যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে মানে কি, আমি আগে থেকে একটা দ্রবণ আছে ওই দ্রবণের ঘনমাত্রা জানি। যেমন ধরো এখানে আমার একটা পাত্র দিছে, এই পাত্রের মধ্যে আমার HCl আছে, ঠিক আছে, 0.1 মোলার। তাহলে এই যে দ্রবণটা আছে এই দ্রবণের ঘনমাত্রা আমি জানছি না, আর যেই দ্রবণের ঘনমাত্রা আগে থেকেই জানা থাকে তাকেই বলা হয় কি রে, প্রমাণ দ্রবণ। তো আমাদের এখানে প্রমাণ দ্রবণ অনেকগুলো আছে, 5টা প্রমাণ দ্রবণের আমরা নাম শিখবো আজকে এবং তাদের সংজ্ঞা প্লাস মোলারিটি শিখবো। 1 নাম্বার প্রমাণ দ্রবণ হচ্ছে যাকে বলা হয় মোলার দ্রবণ, মোলার। আচ্ছা আমি এটা নতুন একটা পেজ সেট করি। আমরা কি বললাম, প্রমাণ দ্রবণ, প্রমাণ দ্রবণ, ঠিক আছে। এখন আমরা 5টা প্রমাণ দ্রবণের নাম শিখবো। 1 নম্বরে আসি আমরা মোলার দ্রবণ, কি মোলার দ্রবণ। তাহলে মনে রাখো যে 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রবীভূত থাকে,
দ্রবীভূত থাকে, তাহলে ওই দ্রবণকে আমরা বলবো মোলার দ্রবণ। 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রব, 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব থাকলে তাকে আমরা কি বলবো? মোলার দ্রবণ। আর এই মোলার দ্রবণের মোলারিটি কত জানো? মোলারিটি এটা হবে আমাদের 1 মোলার বা 1 মোল পার লিটার। কেমনে? তাহলে আমরা দেখো তো, একটু আগে প্রমাণ করছি না যে S ইকুয়াল টু N/V অফ L, VL। তাহলে বলো দ্রবণের পরিমাণ দেওয়া আছে কত? 1 লিটার, আর দ্রব দ্রবীভূত আছে কত? 1 মোল। তাহলে 1 কে 1 দ্বারা ভাগ করলে কি 1 না? তাহলে এটার মোলারিটি হবে 1 মোল পার লিটার বা 1 মোলার। তাহলে মনে রাখবা দ্রবণ সবসময় ফিক্সড, 1 লিটার দ্রবণের পরিমাণ সবসময় ফিক্সড। কতটুকু দ্রব্য দ্রবীভূত হচ্ছে তার উপর ভিত্তি করে আমাদের হচ্ছে কি প্রমাণ দ্রবণগুলোর নাম দেওয়া হয়েছে। তাহলে মোলার দ্রবণ কাকে বললাম? 1 লিটার দ্রবণ যদি 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাহলে তাকে আমরা কি বলবো? মোলার দ্রবণ বলবো। তাহলে 2 নম্বরে আসি, সেমি মোলার দ্রবণ। সেমি মোলার দ্রবণ, সেমি মোলার দ্রবণ আগের মতোই 1 লিটার দ্রবণে দ্রব থাকবে কতটুকু? দ্রব, তাহলে সেমি মানে অর্ধেক না, 1/2 অর্থাৎ 0.5 কি থাকবে? 0.5 মোল দ্রবীভূত থাকবে। ঠিক আছে, দ্রব থাকবে কতটুকু? 0.5 মোল। তাহলে বলো তো এর মোলারিটি কত হবে? তাহলে এখানে বসাবো 0.5, তাহলে 0.5 কে 1 দ্বারা ভাগ করলে 0.5ই আসে। তাহলে এই মোলারিটি হবে 0.5 মোল পার লিটার বা মোলার। ঠিক আছে, এবার আসো আমরা 3 নাম্বার, সেটা হচ্ছে ডেসিমোলার। ডেসিমোলার দ্রবণ। ডেসিমোলার দ্রবণ সেম, আমাদের দ্রবণ সবসময় কি ফিক্সড। 1 লিটার দ্রবণে দ্রব থাকবে কত? ডেসি মানে 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1 মোলের 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ 0.1 মোল যদি দ্রব দ্রবীভূত থাকে তাকে বলা হবে ডেসিমোলার দ্রবণ। তাহলে এটার মোলারিটি কত হবে? 0.1 মোল পার লিটার। ঠিক আছে, এবার 3 নম্বর গেল। 4 নম্বর পয়েন্টে আসি আমরা, সেমি মোলার, সেন্টিমোলার। সেন্টিমোলার, সেন্টি মানে 100 ভাগের 1 ভাগ। ঠিক আছে, দ্রবণ। তাহলে 1 লিটার দ্রবণে দ্রব থাকবে কতটুকু? 1/100, অর্থাৎ 100 ভাগের 1 পরিমাণ, অর্থাৎ 0.0 মোল যদি দ্রব থাকে তাহলে সেই দ্রবণ, তাহলে তার মোলারিটি কত হবে? 0.01 মোল পার লিটার। ঠিক আছে, লাস্ট আমরা বলবো সেটা হচ্ছে মিলিমোলার। কি বললাম? 5 নম্বর পয়েন্ট আমরা বলবো মিলিমোলার দ্রবণ। মিলিমোলার দ্রবণ। মিলিমোলার দ্রবণ আমরা কাকে বলতেছি? সেম, 1 লিটার দ্রবণে মিলি মানে দ্রব কতটুকু থাকবে? মিলি মানে 1000 ভাগের 1 ভাগ, অর্থাৎ 0.001 এত মোল যদি দ্রব থাকে তাকে বলবো আমরা মিলিমোলার দ্রবণ। এর মোলারিটি হবে 0.001 মোল পার লিটার। এগুলো যারা বুঝছো তারা একটু দেখো, এই জায়গাটা একটু পূরণ করে নিবা। মোলার দ্রবণের সংজ্ঞা তোমরা নিজেরা লিখে নিবা। আর মোলার দ্রবণের মোলারিটি কত হবে? 1 মোল পার লিটার। সেমি মোলার দ্রবণের মোলারিটি কত হবে? সেমি মানে অর্ধেক, 0.5 মোল পার লিটার। ডেসিমোলার দ্রবণের মোলারিটি কত হবে? ডেসি মানে 10 ভাগের 1 ভাগ, 0.1 মোল পার লিটার। সেন্টিমোলারের কত হবে? 0.01 মোল পার লিটার। আর মিলিমোলারের দ্রবণের কত হবে? 1000 ভাগের 1 ভাগ, 1 কে 1000 দ্বারা ভাগ করলে 0. এত মোল পার লিটার। ঠিক আছে, এরকম করে থাকবে। এরকম করে এগুলা যদি দেওয়া থাকে তখন এগুলা থেকে কিছু সৃজনশীল প্রশ্ন আসে, আমরা এগুলো করে ফেলছি। আমরা এই যে লাস্ট ম্যাথটা করব। সরি, কারেন্টটা চলে যাওয়ার জন্য আমার আগের সব লেখাগুলো কি চলে গেছে। এখন আমি আবার খালি জাস্ট যেটুকু বাকি আছে এইটুকু পড়াই ফেলি। ঠিক আছে, এই ম্যাথটাই বাকি ছিল যে 300 মিলিলিটার
ম্যাগনেসিয়াম সালফেটের সেমিমোলার দ্রবণ প্রস্তুত করো। এখানে কিন্তু তোমাকে বলে দেওয়া হয়েছে সেমিমোলার দ্রবণ প্রস্তুত করো, এরকম দ্রবণের ঘনমাত্রা দেওয়া হয় না, কিন্তু স্পেসিফিক ভাবে বলে দিছে মোলার দ্রবণ। আর আমরা জানি কি সেমিমোলার দ্রবণ একটা প্রমাণ দ্রবণ যার ঘনমাত্রা আমরা কি আগে থেকেই জানি। তাহলে দ্রবণ প্রস্তুত করতে গেলে আমাকে প্রথমে ডাব্লুর মান নির্ণয় করতে হবে। তাহলে ডাব্লু ইকুয়াল টু কি SmV/1000, ঠিক আছে। যেখানে আমার এস এর মান, যেহেতু সেমিমোলার দ্রবণ, তাহলে এস এর মান হবে 0.5 মোল পার লিটার, ঠিক আছে। এবং যেহেতু আমাদের এম ম্যাগনেসিয়াম সালফেটের আণবিক ভর, ম্যাগনেসিয়ামের ভর হচ্ছে 24 যোগ সালফারের 32 যোগ এখানে হচ্ছে আমাদের অক্সিজেনের 16 × 4, সব মিলায় 120, হ্যাঁ। আর ভি দেওয়া আছে কত 300 মিলিলিটার। আমরা ডাব্লু বের করবো কি, এস এর জায়গায় বসাবো 0.5, এম এর জায়গায় বসাবো 120 এবং ভি এর জায়গায় বসাবো 300, ভাই দিব আমরা কত 1000 দিয়ে, ঠিক আছে। আমরা কি পাচ্ছি মান 0.5 × 120 × 300 ভাগ হচ্ছে 1000, 18 গ্রাম। তাহলে এভাবে বলবা যে যদি আমরা 300 মিলিলিটার পানির মধ্যে 18 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট নেই, তাহলে এটা সেমিমোলার দ্রবণে কি হবে, পরিণত হবে, ঠিক আছে। এখন আমাদের একটা লাস্ট টপিক, এই যে মোলারিটি, মোল সংখ্যা, এগুলার একটা লাস্ট টপিক আছে, সেটা হচ্ছে কি দ্রবণ লঘুকরণ, ঠিক আছে। দ্রবণ লঘুকরণ। এখন লঘু মানে কি, লঘু শব্দটা হচ্ছে পাতলা, কি পাতলা, আর গাঢ় মানে তো বুঝোই। ধরো তুমি তোমার বাবার জন্য 1 কাপ ধরো 1 গ্লাস শরবত বানাইছো, মানে শরবতের মধ্যে তুমি চিনি দিয়ে ফেলছো বেশি, তোমার বাবা মুখে নিয়ে একদম মনে করো যে বেশি মিষ্টি মিষ্টি ভাব বানালে, এখন তোমাকে বললো যে এখান থেকে চিনি এই শরবতটাকে তুমি আমারে কি করে দিবা, পাতলা করে দিবা। এখন কি তুমি দ্রবণ থেকে কি চিনির দানা বের করে আনতে পারবা না, তুমি কি করবা, এক্সট্রা পানি অ্যাড করবা, কি করবা, পানি অ্যাড করবা। পানি অ্যাড করলে দ্রবণটা কি হবে, গাঢ় থেকে লঘু হয়ে যাবে, তাই না। তাহলে দেখো, এখন আমি একটা জিনিস তোমাকে প্রমাণ দেখাই, যে এই জায়গায় আমাদের একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে ধরো ভি পরিমাণ আমাদের পানি আছে, V1, তখন তার ঘনমাত্রা হচ্ছে ধরে নিলাম S1। আদি অবস্থায় তার দ্রবণ ধরে নিলাম আমরা V1 লিটার, আর ঘনমাত্রা ছিল কত S1। এখন বলছে যে এর ঘনমাত্রা বেশি হয়ে গেছে, এখন আমি কি করব, ঘনমাত্রা কমাবো বা লঘু করব, তখন আমি এক্সট্রা নতুন করে কি যোগ করব, পানি যোগ করব, কি করব, পানি। এই পানি যোগ করার পরে আমাদের টোটাল যে আয়তনটা হইল, এই টোটাল যে আয়তনটা হইলো এটাকে বলবো আমরা V2। আর পানি যেহেতু যোগ করছি অবশ্যই সেটার ঘনমাত্রা কিছু কমে যাবে, এই ঘনমাত্রাটা হচ্ছে কি S2, ঠিক আছে। এখন আমাদের একজন বিজ্ঞানী বলছে কি, নির্দিষ্ট তাপমাত্রায় যদি কোনো একটা দ্রবণের ঘনমাত্রা ওই দ্রবণের আয়তনের কি হবে, ব্যস্তানুপাতিক। অর্থাৎ কোনো একটা দ্রবণের ঘনমাত্রা, তাহলে আমরা যদি বলি S সমানুপাতিক 1/V, অর্থাৎ আয়তনের সাথে তার সম্পর্কটা কি, ব্যস্তানুপাতিক। অর্থাৎ আয়তন যত বেশি হবে দ্রবণের ঘনমাত্রা তত কম হবে, আয়তন যত কম হবে ঘনমাত্রা তত বেশি হবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর একটা জিনিস বলো, আমি 1 কাপ পানির মধ্যে 2 চামচ চিনি নিছি, আবার 1 বালতি পানির মধ্যে 2 চামচ চিনি নিছি। ধরো 1 কাপ পানির মধ্যে 2 চামচ চিনি, আবার 1 বালতি পানির মধ্যে আমি সেম 2 চামচ চিনি নিছি। বলো তো কোনটা বেশি মিষ্টি হবে? অবশ্যই যার পানির পরিমাণ কম সেটা বেশি মিষ্টি হবে, তাই না। তাই এরকম, অর্থাৎ যার আয়তন কম তার ঘনমাত্রা বেশি, যার আয়তন বেশি তার ঘনমাত্রা কি হবে, কম। এটাই বলছে যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণের ঘনমাত্রা ওই দ্রবণের কি, ব্যস্তানুপাতিক। তাহলে ব্যস্তানুপাতিক যদি আমি বলে থাকি, ভালো কথা, তাহলে এখানে দেখো, এখান থেকে আমরা একটা সূত্র কনভার্ট করতে পারি। সেখানে হচ্ছে কি, এই যে সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে আমরা একটা ধ্রুবক আনতে পারি, K1/V, অর্থাৎ S এবং V গুণ করলে SV = কি হবে, K। এটা আমরা একটা সূত্র পাইলাম যে কোনো একটা দ্রবণের নির্দিষ্ট তাপমাত্রা যদি ফিক্সড থাকে, তাহলে তার দ্রবণের ঘনমাত্রা এবং আয়তনের গুণফল সবসময় একটা হবে কি রে, ধ্রুব সংখ্যা। K হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক
ধ্রুবক। তাহলে আমরা বলতে পারি এই যে দ্রবণটা আছে, প্রথমে ছিল তার আয়তন V1 আর ঘনমাত্রা ছিল কি S1। এই S1 এবং V1 এর গুণফল যদি আমরা ধরে নেই K, ঠিক আছে। সেম ভাবে আমাদের যখন পানি যোগ করলাম, পানি যোগ করার মোট আয়তন হলো V2, তাহলে V2 আর ওই সময় তার ঘনমাত্রা S2, এরও মান হবে কি রে ধ্রুব, মানে পরিবর্তন হবে না। তাহলে এই দুইটার মান যদি সেম হয় আমরা বলতে পারি S1 V1 ইকুয়াল টু কি হবে S2 V2। কেন? আমি যেই পরিমাণে পানি বাড়াবো সেই পরিমাণে আমার ঘনমাত্রা কি হবে কমবে, মানে যত গুণ পানি বাড়াবো তত গুণ ঘনমাত্রা কমবে। ধরো আমি একটা উদাহরণ দিলাম যে S1 এবং V1 এর গুণফল হলো 5, ঠিক আছে। এখন ধরো আমি পানি বাড়াইছি 2 গুণ, তাহলে V2 এর মানটা হচ্ছে 2V1, দ্বিগুণ বাড়াইলে ঘনমাত্রা আমার কি হবে দ্বিগুণ কমবে, তাহলে হাফ S1। তাহলে এই হাফ আর 2 কাটা যাবে, তাহলে আবার কি হবে, তার মানে এটার গুণফল কিন্তু S1 এবং কি V1, এবং যার মান কত হবে 5ই হবে। কথাটা কি বুঝতে পারছি? তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি সর্বশেষ সূত্র S1 V1 ইকুয়াল টু S2 V2, ঠিক আছে। এই সূত্রটা আমরা আগেই লিখে রাখছি, S1 V1 ইকুয়াল টু কি S2 V2, অর্থাৎ আদি দ্রবণের আদি ঘনমাত্রা এবং আদি আয়তন গুণফল হবে সমান হবে কার, শেষ ঘনমাত্রা এবং শেষ আয়তনের গুণফলের সমান, ঠিক আছে। এরকম দিয়ে একটা বোর্ড আসছে সিলেট বোর্ড 2024-এ, যে বি পাত্রের দ্রবণ দিয়ে কত লিটার ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করা যাবে নির্ণয় করা। বাট আমি এটা একটা জটিল ম্যাথ হয়ে গেল, আমি একটা সহজ করে দিই। তাহলে এরকম করে বললো যে 0.5 মোলার HCl এর ঘনমাত্রা 100 মিলিলিটার, 0.5 মোলার HCl এর ঘনমাত্রা 0.25 করতে আর কতটুকু পানির প্রয়োজন, আর কতটুকু পানি প্রয়োজন, এই ম্যাথটা আগে করো, ঠিক আছে। তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে দেখো প্রথমে পাত্র আছে, এই পাত্রের মধ্যে আগে পানি ছিল কত 100 মিলিলিটার, এটা তার V1, ঠিক আছে। তখন তার ঘনমাত্রা ছিল কি S1 ছিল কতটুকু 0.5 মোলার, ঠিক আছে, 0.5 মোলার। এখন বলছে যে আমি ওই দ্রবণের ঘনমাত্রা আমি করব কত S2 0.25 করব, ঠিক আছে, এই ঘনমাত্রা। তাহলে আমাকে এক্সট্রা আরো কি যোগ করতে হবে, পানি যোগ করতে হবে না, এক্সট্রা আরো পানি যোগ করতে হবে। তাহলে এই যে নতুন কতটুকু পানি যোগ করছি সেটা আমাকে বের করতে বলছে। তাহলে আমরা বের করব S1 V1 ইকুয়াল টু S2 V2, যেখানে আমরা বের করব প্রথমে V2 এর মান। V2 এর মান কত হবে S1 V1 বাই S2, যেখানে S1 এর মান হচ্ছে কত 0.5 ইন্টু V1 এর মান হচ্ছে কত 100 মিলিলিটার, মানে 100 মিলিলিটার, আর S2 এর মান কত 0.25, এটা গুণ করলে কত হবে 200। তার মানে 200 মিলিলিটার হচ্ছে কি পানি যোগ করার পরে তার মোট আয়তন। আমরা কিন্তু এই জায়গায় দেখো যখন ধরছিলাম, হ্যাঁ এই জায়গায় যখন আমরা ধরছি, তাহলে V2 কিন্তু আমাদের পানি যোগ করার পরে টোটাল আয়তনটাকে ধরছি V2, আমার পানি এক্সট্রা যোগ করছি কতটুকু এইটুকু না। তাহলে যদি আমি V2 থেকে V1 বিয়োগ করি তাহলে কিন্তু আমি পাই যাব কতটুকু পানি যোগ করতে হবে নতুন করে। তাহলে আমরা V2 পাইলাম কতটুকু, তাহলে অতিরিক্ত পানি প্রয়োজন, লিখি অতিরিক্ত পানি প্রয়োজন, অতিরিক্ত পানি প্রয়োজন কতটুকু 200 মাইনাস 100 মিলিলিটার, ঠিক আছে, কত হবে 100 মিলিলিটার, ঠিক আছে। তাহলে আমাদের এই হইল একটা টাইপের সৃজনশীল, ঠিক আছে। এখান পর্যন্ত আমাদের এই অধ্যায়ের একটা সৃজনশীল অংশ শেষ, ঠিক আছে। তোমরা ভালো করে ক্লাসটা দেখবা, এরপরে আমি যেগুলা বোর্ড প্রশ্ন দিছি আমি দরকার হলে স্লাইডটা PDF আকারে দিয়ে দিব ওখানে,
তোমরা একটু কষ্ট করে কি করবা, এই স্লাইড দেখে এবং তোমাদের বইয়ে মোলারিটি, ঘনমাত্রা, অনুপরমাণু সংখ্যা নির্ণয়, কতটুকু পানি যোগ করা লাগবে লাগবে না, এগুলোর উপরে যত বোর্ড প্রশ্ন আছে সবগুলো বসে বসে কি করবা, সলভ করবা। দেখবা কোনো প্রবলেম নাই, একদম সবকিছু ঝাড়াস ফাড়াস করে হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসটা আমরা শতকরা সংযুক্তি, আণবিক সংকেত, স্থূল সংকেত বা লিমিটিং বিক্রিয়কের উপরে যে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ।